বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, এই মুহূর্তে ফেসবুক লাইভ ক্লাসে যারা শুনছেন আমাকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা শাখা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ বেলায়েত হোসেন আপনাদের সামনে আজকে নবম শ্রেণীর গণিত বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের রিভিশনে আসছি। রিভিশন শুরু হয়েছে তোমাদের। রিভিশন আমি অধ্যায়গুলো করাইনি, তাই আমি ভাবছি কিছু অঙ্ক করিয়ে তারপরে তোমাদের সৃজনশীল করাবো। অধ্যায়গুলো ইম্পর্টেন্ট এবং সহজ, তোমরা করেছো অনেকে আবার অধ্যায়গুলো করোনি, তাই আমি আবার অঙ্কগুলো একবার তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য রিভিশনে নিয়ে আসছি। আজকে আমি তোমাদের 12.1 ও 12.2 করাবো। সহজ অধ্যায় পরীক্ষায় আসে, মাঝে মধ্যেই অঙ্কগুলো পরীক্ষায় আসে, আমরা করতে চাই না, আজকে করব আমরা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 236 এইটা হলো 12.2, আর 12.1 তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 228 228। আমি 12.1 দিয়ে শুরু করবো তোমাদের। তার আগে 227 পৃষ্ঠার একটা জিনিস তোমাদেরকে জানতেই হবে। দেখো, আমি তোমাদের এখানে দুটা সমীকরণ লিখে দেখাই। a1x প্লাস b1y ইকুয়াল c1 একটা সমীকরণ। a2x প্লাস b2y ইকুয়াল c2 এটা আরেকটা সমীকরণ। তোমরা বুঝতেই পারতেছো যে x এর আর y এর সাথে যেগুলো আছে এগুলো কনস্ট্যান্ট। a1 b1 c1 a2 b2 c2 এরকম সমীকরণ দুটোকে একত্রে সমীকরণ জোট বলে। সমীকরণ জোট, এই সমীকরণ জোট সম্বন্ধে তোমাদের এই বইয়ে এই অধ্যায়ে লিখছে। এই যে সমীকরণ জোট, এদের একটু যাচাই করার জন্য এরা কি সঙ্গতিপূর্ণ, এরা সামঞ্জস্যপূর্ণ বা সঙ্গতিপূর্ণ কিনা, অথবা অসামঞ্জস্যপূর্ণ অথবা অসঙ্গতিপূর্ণ কিনা। সামঞ্জস্যপূর্ণ আর সঙ্গতিপূর্ণ কথাটি একই। অসামঞ্জস্যপূর্ণ অসঙ্গতিপূর্ণ, আর পরস্পর নির্ভরশীল নাকি অনির্ভরশীল, একটা সমীকরণ আরেকটা সমীকরণের উপর ডিপেন্ড করবে নাকি করবে না, এইটা। আর আছে তোমাদের সমাধান আছে নাকি নাই, থাকলে সমাধান সংখ্যা কতটি। তিনটা কথা বলছে আমি। সমীকরণ জোট নিয়ে কথা, দুটো সমীকরণ, এদেরকে আমরা সমীকরণ জোট বলে থাকি। যে কোনো দুটো সমীকরণ নিয়ে আমরা যাচাই করব যে সমীকরণ জোট সঙ্গতিপূর্ণ কিনা, এরা পরস্পর নির্ভরশীল কিনা নাকি অনির্ভরশীল, সমাধান আছে কিনা, আছে নাকি নাই। তাহলে ওটা যাচাই করার উপায় কি আমি একটু দেখাই তোমাদের। এই যে সমীকরণ, এর মধ্যে এক্স আর ওয়াই আছে, একটা কনস্ট্যান্ট আছে। এই যে পরে আরেকটা সমীকরণ, এর মধ্যে এক্স আছে ওয়াই আছে, আর একটা কনস্ট্যান্ট আছে, এক্স এর সহগ ওয়াই সহগ, এখানেও আছে এখানেও আছে এখানেও আছে এখানেও আছে। এখানে এক্স এর সহগ a1, এখানে এক্স এর সহগ a2, সহগ দুটো চেঞ্জ। এখানে ওয়াই এর সহগ b1, এখানে ওয়াই এর সহগ b2, এরকম। এখানে কনস্ট্যান্ট c1, এখানে কনস্ট্যান্ট c2। আমরা কি করব, এই a1 কে a2 দিয়ে ভাগ করব। ভাগ করলে নিশ্চয়ই একটা রেজাল্ট পাবো, আমরা একটা রেজাল্ট তখন পেয়ে যাব। পাইলাম। আবার b1 কে b2 দ্বারা ভাগ করব, আমরা আরেকটা রেজাল্ট পেয়ে যাব। যদি এই জায়গার রেজাল্ট আর এই জায়গার রেজাল্ট সমান না হয়, অর্থাৎ a1 বাই a2 ইকুয়াল নট ইকুয়াল যদি b1 বাই b2 হয়, হইতে পারে সমান, হইতে পারে সমান না, তাহলে আমাদের একরকম কথা। আবার যদি a1 বাই a2 আর b1 বাই b2 সমান হয়ে যায়, তখন আমাদের অন্যরকম কথা। কি কথা? যদি a1 বাই a2 আর b1 বাই b2 সমান না হয়,
তাহলে সমীকরণ জোট সংগতিপূর্ণ সংগতিপূর্ণ সামঞ্জস্যপূর্ণ লিখছে, এখানে সংগতিপূর্ণ লিখছে না, সামঞ্জস্যপূর্ণ আর সমাধান আছে, পরস্পর অনির্ভরশীল, নির্ভর করে না, তখন একটা আরেকটার উপর নির্ভর করে না। যখন সামঞ্জস্যপূর্ণ হবে তখন নির্ভর করতেও পারে না, নির্ভর করতে পারে। সমাধান আছে পরস্পর নির্ভরশীল নয়, সমাধান আছে থাকলে কয়টি আছে? একটি মাত্র সমাধান আছে। কখন? যখন a1 a2 আর b1 b2 এর মান সমান না হবে। আমাদের আর c1 বাই c2 এর মানও আমাদের বের করতে হয়, কিন্তু সেটা আমাদের আর লাগবেই না। a1 a2 আর b1 b2 মান বের করে যদি আমরা দেখি যে এরা সমান না, এরা যদি সমান না হয় তাহলে আমাদের আর c1 c2 এর মান বের করারই প্রয়োজন হবে না। আমরা তখন সব লিখে ফেলতে পারবো যে এরা সমান না, তাহলে এরা সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ সংগতিপূর্ণ, পরস্পর নির্ভরশীল নয়, একটা আরেকটার উপর নির্ভর করে না, সমাধান আছে এবং একটাই সমাধান আছে। আমরা যে সমীকরণগুলো অষ্টম শ্রেণীতে সলভ করে আসছি সেখানে কিন্তু x এর আর y এর একটা করেই মান আমরা পেয়েছিলাম। সেই ধরনের সমীকরণগুলো হয়ে যাবে যখন a1 a2 আর b1 b2 এর মান আমরা সমান না পাবো, তখনকার কথা বলছি। আমি একটা উদাহরণের জন্য তোমাদের এখানে 9 নম্বর অঙ্কটাকে হাজির করেছি। দেখো তোমাদের বইয়ের 12.1 এর 9 নম্বর অঙ্ক এটা। এই অঙ্কটায় আছে, এখানে দেখো এই x এর সহগ হলো -½ তার মানে a1 ইকুয়াল হলো 9 নম্বর। a1 এর মান -½ আর b1 এর মান 1, y এর সহগ এখানে কত? 1। c1 এর মান কত? c1 এর মান -1। এবার আবার পরের সমীকরণটায় আসি, a2 এর মান 1, b2 এর মান 1, c2 এর মান 5। a1 b1 c1 a2 b2 c2। আমরা এখন a1 কে a2 দ্বারা ভাগ করে দেখি, a1 ভাগ a2 কত হয়? a1 এর মান ছিল -½ b1 এর মান 1, ভাগ করলে -½ হয়। আচ্ছা, তারপরে আমরা b1 এর মান ছিল 1, b1 এর মান ছিল 1 b1 বাই b2। এখানে b1 এর মান ছিল 1, b2 এর মান 1, তার মানে রেজাল্ট হলো 1। লোক তোমরা একটু লক্ষ্য করে দেখো, a1 a2 এর যে মানটা পেয়েছো b1 b2 এর কিন্তু সেই মানটা পাওয়া যায়নি। যদি এমন হয় যে a1 a2 এর যে মান পেয়েছি b1 b2 এর মান এটা নয়, একই মান না, তাহলে আমরা এই কথাগুলো লিখব। সুতরাং সমীকরণ জোট মানে এই দুইটা সমীকরণ সংগতিপূর্ণ, পরস্পর নির্ভরশীল নয়, সমাধান আছে একটি। আর যদি সমীকরণ এটা মিলে যেত তখন কি করতাম? 9 এর কথা আমি বললাম, 9 কে বাদ দিয়ে দিই। এখন যদি এমন হতো, এই যে 2 নম্বর অঙ্কটা দেখো, এখানে a1 হলো 2, a1 এর মান হলো 2 আর a2 এর মান হলো পরেরটা, a2 এর মান হলো 4। তাহলে এই 2 কে যদি 4 দ্বারা ভাগ করা হয়, a1 কে a2 দ্বারা যদি ভাগ করে দাও তুমি, তাহলে হচ্ছে তোমার 1/2। এখানে b1 এর মান হচ্ছে 1, b1 এর মান 1 আর b2 এর মান 2, তারপরে হচ্ছে 1/2। এখানে এই জায়গাটায় দেখো তুমি, এটা এখানে y এর সহগ b1, এখানে y এর সহগ b2, এটা c1 এটা c2। লোক এখানে y এর সহগ 1, এখানে y এর সহগ 2, তার উপরে থাকবে 1 নিচে থাকবে 2, 1/2 মিলে গেছে। যদি মিলে যায় আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। সিদ্ধান্ত দেওয়ার জন্য যেতে হবে আমাদের ওই পার c1 বাই c2 এর কাছে। এখন আমরা c1 c2 বের করে দেখব। বের করে দেখি, উপরে 3 নিচে 6 সমান হলো 1/2। এইটাও একই, এইটাও যদি একই হয়, যদি এমন হয় a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2, তাহলে আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারি না। আমরা তখন বসে থাকবো c1 c2 এর জন্য, c1 বাই c2। যদি এই c1 বাই c2 সমান হয়ে যায়
এটা তো সমান নাও হতে পারে। এই দুইটা সমান হইলে যে এটা হইতেই হবে এমন কোনো কথা নয়। আমি তোমাদের একটা অঙ্ক এখানে লিখে দেখাবো যে এটা সমান যদি না হয় তখন কেমন ঘটনাটা ঘটবে। একটা অঙ্ক আমি লিখে দেখাই তোমাদের। 2x plus y equal 12, 4x plus twice y equal 5। এই সমীকরণটা নিয়ে একটু পরে আমি কথা বলবো। এখন যেটা ছিলাম সেটা হলো a1/a2 b1/b2 c1/c2 যদি সমান হয়ে যায় তখন তোমরা বুঝে নিবা যে এই সমীকরণ আর এই সমীকরণ একই সমীকরণ। দুইটা সমীকরণ তখন একই। দেখো এখানে এই সমীকরণটাকে যদি 2 দিয়ে গুণ করে দাও টোটালটা, তাহলে এটা হয়ে যায়, এটা 4 হয়ে যায়, এখানে 2 হয়ে যায়, এখানে 6 হয়ে যায়, তার মানে এটা হয়ে যায়। তার মানে দুইটা সমীকরণ একই সমীকরণ। কখন সেটা? যদি a1/a2 b1/b2 c1/c2 সমান হয়ে যায় তখন বুঝবা এই দুইটা সমীকরণ একই। তার মানে কি এদের বেলা আমি কি বলবো, এটা সামঞ্জস্যপূর্ণ নয়? হ্যাঁ সামঞ্জস্যপূর্ণ, এদেরও সমাধান করা যাবে। কিন্তু যদি এখানে যদি এটা সমান না হতো তাহলেই ঝামেলাটা ছিল। এখন পরে বলি কথা, আমি আগে বলি যদি সমান হয়। আমি আবারও বলি কি বলেছি, a1a2 আর b1b2 যদি সমান হয়, সমান যদি না হয় যেমন এখানে ছিল, তাহলে আমার আর কোথাও যাওয়া দরকার নাই, আমি সব কিছু পজিটিভ। কি সামঞ্জস্যপূর্ণ সমাধান আছে, একটা মাত্র সমাধান আছে, আর নির্ভর করে না কারো উপর। কোনো সমীকরণ একটা আরেকটার উপর নির্ভর করে না। আর যদি a1a2 b1b2 সমান হয়ে যায় তখন আমাদের যাইতেই হবে c1c2 কাছে। c1c2 কে দেখে যদি দেখি এও সমান হয়ে গেছে ওদের, হ্যাঁ ওর মানও যদি ও সমান হয়ে যায়, আমি এখানে লিখেছিলাম a1a2 মান হাফ, b1b2 মানও হাফ, c1c2 মানও হাফ, তার মানে এরা সব সমান হয়ে গেছে। যদি সমান হয়ে যায় তাহলেও সামঞ্জস্যপূর্ণ এবং সমাধান আছে। আর যদি a1a2 b1b2 সমান হওয়ার পরে এইটা সমান না হয় তাহলে সমাধান নাই, সামঞ্জস্যপূর্ণ নয়, কোনো সমাধানই নাই, নির্ভরশীলও নয়, কোনো কিছুই নয়, সব নয়। কখন? যখন c1c2 সমান হবে না, c1c2 সমান হবে না। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, যদি এখানেও এখন কাটা চিহ্ন থাকতো, এখানেও কাটা চিহ্ন থাকতো, এখানে যদি কাটা চিহ্ন থাকতো মানে এটা যদি সমান না হতো আমরা এটা দেখতামই না, এটা দেখার কোনো প্রয়োজনই নাই, এটা সমান নাকি সমান না ওটা দেখার প্রয়োজন নাই। যদি এখানে সমান চিহ্ন হয়ে যায় কোনো কারণে, এটার আর এটার অনুপাত সমান হয়ে যায়, তখন দেখবো এটা দেখার পরে যদি দেখি যে ওরা মিলে গেছে তাহলে সামঞ্জস্যপূর্ণ, তাহলে তখনও কি এই সমীকরণ দুইটার সমাধান করা যাবে। কিন্তু সমাধান হবে অসংখ্য, একটা না। আগে বলছিলাম একটি মাত্র সমাধান আছে, একটি সমাধান আছে, একটি, পরস্পর নির্ভরশীল নয়। কিন্তু এখানে কি হয়ে গেল, পরস্পর নির্ভরশীল হয়ে গেল, কারণ একটাকে গুণ করে আমি আরেকটা পেয়েছি। দেখো তুমি একটা সমীকরণকে 2 দিয়ে গুণ করে আরেকটা পেয়েছি, তার মানে এটার উপর এটা নির্ভর করে পরস্পর নির্ভরশীল হয়ে গেল। আর সমীকরণের সমাধান কিন্তু ঠিকই আছে, একদম আউট করে দিতে পারবো না যে না কিছুই নাই ওর। কিন্তু যদি এমন হয় যে এটাও সমান, এটা সমান না, তাহলে আবার সব আউট। ওর সমাধানও নাই, ও নির্ভরশীলও না, ওর সমাধানও নাই, একটা আরেকটার উপর নির্ভরশীলও নয়, কিছুই না, ওসব না। কখন? যখন এটা সমান হবে কিন্তু এটা সমান হবে না। আর যদি এটাও সমান হয় তাহলে আমি কি লিখবো, পরস্পর নির্ভরশীল, সামঞ্জস্যপূর্ণ, সমাধান আছে অসংখ্য, সমাধান আছে অসংখ্য। এই অবস্থাটাই হলো সবচেয়ে বিগ অবস্থান। এই যে 3টা অবস্থান এর মধ্যে এটা হলো সবচেয়ে বড় অবস্থান। এইটা থেকে এইটা যদি গুণ করে পাওয়া যায় তাহলে কি সমাধান আছে অসংখ্য, পরস্পর নির্ভরশীল, সব পজিটিভ। দেখো সমাধান আছে, পরস্পর নির্ভরশীল, সামঞ্জস্যপূর্ণ, সব পজিটিভ। কখন? যখন একটা সমীকরণকে গুণ করে আরেকটা সমীকরণ পাওয়া যায় অথবা ভাগ করে আরেকটা সমীকরণ পাওয়া যায় তখন। আর যদি এমন হয় যে এই যে আমি এখানে লিখলাম এই 2 নাম্বার 7 নাম্বার একই জিনিস, এইটাকে 1 দ্বারা ভাগ করলে -1/2 হয়, এইটাকে 2 দ্বারা ভাগ -2 দ্বারা ভাগ করলে -1/2 হয়, -1 কে 2 দ্বারা ভাগ করলে। এই জিনিসগুলো তোমাদের বোঝার জন্য আমি আরেকটু বলি, সেটা হলো 7 নম্বর অঙ্কটার x এর সহগ মাইনাসের হাফ, y এর সহগ 1, x এর সহগ মাইনাসের হাফ মানে a1 = মাইনাসের হাফ।
আর বি ওয়ান ইকুয়াল কত, বি ওয়ান ইকুয়াল 1, এই জায়গায় এক্স এর সহগ হলো 1, তার মানে এ টুর মান 1, বি টুর মান কত, বি টুর মান -2, আর সি ওয়ান এর মান কত, এখানে সি ওয়ান এর মান -1, আর সি টুর মান 2, ভাগ করে দেখো সবই মাইনাসের হাফ হয়, এ ওয়ান বাই এ টু সেটাও মাইনাসের হাফ হয়, আর বি ওয়ান বাই বি টু সেটাও মাইনাসের হাফ হয়, সি ওয়ান বাই সি টু সেটাও মাইনাসের হাফ হয়, মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস। তার মানে ওই ঘটনা ঘটলো আবারও। এখন আমি যে অঙ্কটা লিখেছি এটা তোমাদের বইয়ে উদাহরণের একটা অঙ্ক, সেটার দিকে একটু তাকিয়ে দেখো। আমি এটা বলেই চ্যাপ্টারটা শেষ করব। সামঞ্জস্যপূর্ণ কিনা, সমাধান আছে না নাই, কয়টা আছে। আচ্ছা আমি এখানে যাই একটু দেখো, এখানে এ ওয়ান এর মান 2, এ ওয়ান এর মান কত 2, এ টুর মান কত 4, বি ওয়ান এর মান কত 1, বি টুর মান কত 2, সি ওয়ান এর মান কত 12, সি টুর মান কত 5। ভাগ করে দেখি আমরা কত হয়। এখানে ভাগ করলে এ ওয়ান কে টু দ্বারা, এটা যেটা কাটলে হয় উপরে 1 নিচে 2, 1/2, এটাকে এটা দিয়ে ভাগ করে দেখি কত হয়। উভয়পক্ষে ভাগ করলে বি ওয়ান বাই বি টু 1/2, বি ওয়ান বাই বি টু সেটাও 1/2, কিন্তু সি ওয়ান বাই সি টু বের করো 12/5। এইটা এদের সাথে মোটেও মেলে না। তার মানে কি ঘটনা ঘটলো, এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু হলো, কিন্তু সি ওয়ান বাই সি টুটা এদের সমান হলো না। তার মানে কি, এই সমীকরণ দুটা সামঞ্জস্যপূর্ণ নয়, সামঞ্জস্যপূর্ণ নয়, এদের সমাধান নাই, এরা পরস্পর নির্ভরশীল নয়, মানে সব না, এদের কোনো অস্তিত্বই নাই। যদি দেখতে চাও আমি একটু দেখাইতে পারি এদের যে কোনো অস্তিত্ব নাই। দেখো একটু জিনিস, এই যে 2x প্লাস ওয়াই ইকুয়াল 12, আর হলো 4x প্লাস 2y ইকুয়াল 5। আমরা যদি 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করি, 1 নং এর এই সমীকরণটা 2 দিয়ে গুণ করো, তাহলে পাওয়া যায় কি জানো, 4x প্লাস 2y ইকুয়াল 24, আর নিচেরটাকে যা আছে তাই লিখে দিলাম 4x প্লাস 2y ইকুয়াল 5। এবার যদি একটা থেকে একটা মাইনাস করে দাও, মাইনাস করে দিলে কি হয়, এই 4x 4x কাটা যায়, y ও কাটা যায়, এখানে 0, এখানে থাকে 19, 0 সমান 19। চলকের কোনো অস্তিত্ব নাই, 0 সমান 19, এটা জীবনে কোনোদিন সম্ভব? 0 ইকুয়াল, জীবনেও এটা সম্ভব নয়। 0 ইকুয়াল 19 হবে কি করে? সো এই দুইটা সমীকরণের কোনো অস্তিত্ব আসলে নাই। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে একটু চলে যাব। এই ছিল এই 12.1 এর আলোচনা। সমীকরণ জোট সঙ্গতিপূর্ণ কিনা, সমাধান আছে কিনা, থাকলে কয়টা আছে, আর পরস্পর নির্ভরশীল কিনা। পরস্পর নির্ভরশীল হবে শুধু একটা জায়গায়, এ ওয়ান বাই এ টু, বি ওয়ান বাই বি টু, সি ওয়ান বাই সি টু, এই তিনটাই যখন সমান হয়ে যাবে তখন পরস্পর নির্ভরশীল হবে। আর এ ওয়ান বাই এ টু, বি ওয়ান বাই বি টু যখন সমান হবে তখন আমরা সি ওয়ান বাই সি টুকে খুঁজবো। যদি ওইটা সমান না হয় তাহলে আমাদের সমীকরণ একদম আউট, ও বাতিল, ওই সমীকরণের সামঞ্জস্যপূর্ণ সমীকরণই নয়, অসম্ভব সমীকরণ, কাল্পনিক। তারপরে এ ওয়ান বাই এ টু, বি ওয়ান বাই বি টু বের করবো, যদি দেখি এরা সমান নয় তাহলেই আমাদের সমাধান একটা হবে। সেই সমাধানগুলোই আমরা সাধারণত সমাধান করে থাকি। আমরা একটু 12.2 মনে করা দিতে চাই তোমাদের। 12.2-এ তোমাদের অপনয়ন এবং প্রতিস্থাপন এবং আর গুণন, তিনটা পদ্ধতির অঙ্ক আছে। আমি একটা আর গুণন দিয়ে তোমাদের শুরু করবো আজকে, একটা আর গুণন দিয়ে শুরু করবো। নিচ থেকে উপরে যাই, যদি সময় পাই তাহলে অন্যগুলো করবো। আমি একটা আর গুণন দিয়ে শুরু করি। তোমাদের বইয়ের 13 নম্বর অঙ্কটা দেখো, ax প্লাস by ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপরে আছে 2bx মাইনাস ay ইকুয়াল ab। এই হলো তোমার সমীকরণ জোট। এদেরকে আর গুণন পদ্ধতিতে সমাধান করতে বলছে। আর গুণন পদ্ধতিতে সমাধান করার জন্য প্রথমে সমীকরণকে এভাবে সাজাইতে হবে, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0। তার মানে ডান পাশটা আমাদের কি বানাইতে হবে, 0 বানাইতে হবে। ডান পাশটা আমরা সবসময় 0 বানাবো। প্লাস c1 ইকুয়াল 0 দেখা যাচ্ছে কিনা একটু এদিকে লিখি, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0। এরপরেরটা
a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0 এই আকারে বানাবো আমরা। আর গুণন এর আরেকটা নাম আছে বজ্র গুণন পদ্ধতি। আর গুণনের আরেকটা নাম বজ্র গুণন পদ্ধতি। এই আর গুণন পদ্ধতিতে সমাধান করার সময় তোমাদের বইয়ে সমাধানের 4টা পদ্ধতি আছে: অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, আর গুণন পদ্ধতি, লেখের সাহায্যে সমাধান। দুইটা সমীকরণকে সমাধান করতে পারো তোমরা এই 4টা পদ্ধতিতে। নির্ণায়ক পদ্ধতিটা তোমাদের বইয়ে নাই। আচ্ছা, আমি যেটা বলবো সেটা হলো এই, তাহলে এটাকে আর এটাকে সাজিয়ে নেই। আমরা লিখি 1 নং, এটাকে দেই 2 নং, দিয়ে লিখি 1 নং থেকে পাই, সাজাবো এই ফরম্যাটে। 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই, কি পাই? ax প্লাস by মাইনাস এই পুরো অংশটাকে সমান চিহ্নের ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো। তাহলে একসাথে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 0। এখানে x এর সহগটাকে আমরা a1 বলে থাকি, y এর সহগটাকে আমরা b1 বলে থাকি, এখানে যদি ওই b আছে, আর বাকি পুরোটাকে আমরা c1 বলে থাকি চিহ্ন সহ, চিহ্ন সহ। তারপরে 2bx 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই 2bx মাইনাস ay মাইনাস ab ইকুয়াল 0। তোমাদের একটা জিনিস খুব ভালো করে খেয়াল করতে হবে যে সহগগুলো, x এর সহগ এখানে a, y এর সহগ b, আর কনস্ট্যান্ট হলো মাইনাস এর স্কয়ার প্লাস b স্কয়ার, মাইনাস এর স্কয়ার প্লাস b স্কয়ার। x এর সহগ এখানে টুয়াইস b, y এর সহগ মাইনাস এর a, আর c2টা হলো তোমার মাইনাস এর ab। আমরা যখন আর গুণন পদ্ধতিতে অঙ্ক করব তখন লিখব আর গুণন পদ্ধতির আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই, বা আর গুণন পদ্ধতির সাহায্যে আর গুণন পদ্ধতি প্রয়োগ করি। এটা আর এটা, হ্যাঁ, আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই। কি সিস্টেম তোমাদের জানার কথা, আগে অঙ্ক পড়েছ। প্রথমে একটা x লিখবো, পরে একটা y লিখবো, পরে একটা 1 লিখবো। যদি এখানে জায়গা না হয় নিশ্চয়ই আমরা নিচে লিখবো, একটু বড় বড় করে, জায়গা নেই। এটা y, তারপর একটা 1 লিখবো, এখানে উপরে x লিখবো, এখানে y লিখবো, এখানে উপরে 1 লিখবো মানে হলো x এখানে লিখে ফেলছি, x আর অঙ্কে নাই, মনে মনে চিন্তা করব। y এখানে লিখে ফেলছি, y আর অঙ্কে নাই, কনস্ট্যান্ট নিয়ে পরে কাজ করব। আমরা যখন কাজ করব তখন এই x যখন লিখব তখন x সম্বলিত যে পদগুলো আছে সেগুলোকে মনে মনে চিন্তা করব, এরা অঙ্কে নাই, অঙ্ক থেকে আউট এরা। x এর এখানে যখন কাজ করব, নিচে কাজ করব, তখন শুরু করব এই উপরের পোরশন থেকে, উপর থেকে শুরু করব। আর y এখানে লিখে ফেলছি, y ও অঙ্কে নাই, শুধু সহগগুলো নিয়ে কাজ হবে। দেখো এখানে আছে কি b, এখানে আছে কি মাইনাসের ab। যদি চাও আলাদা এক জায়গায় লিখেও নিতে পারো। কি কি আছে আমাদের এখানে? b আছে, আর এখানে নিচে আছে মাইনাসের a, এখানে আছে মাইনাসের a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে মাইনাসের ab। এই 4টা নিয়ে কাজ হবে। y এর সহগ উপর থেকে, y এর সহগ নিচ থেকে, আর কনস্ট্যান্ট এখান থেকে, কনস্ট্যান্ট এখান থেকে। এদেরকে নিয়ে আমি এভাবে গুণ করব। এটা গুণ করলে কি হয়? b আর মাইনাসের ab গুণ করলে হয় মাইনাসের ab স্কয়ার, মাইনাসের ab স্কয়ার। আর একটা সূত্রের মাইনাস এখানে দিতে হবে, সূত্রের মাইনাস এটা এমনি দিতে হয়। সূত্রের প্রমাণ আছে তোমাদের বইয়ে, সেটা করাইলাম না, আমি অঙ্কে চলে গেলাম সরাসরি। এখন গুণ, এটা দিয়ে শুরু করছিলাম গুণ উপর থেকে, এটা গুণ করার পরে তুমি বাধ্য এটা গুণ করতে। এখন এটা যখন গুণ করো, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস। আর এখানে ছিল আরেকটা মাইনাস, তাহলে কি হবে? মাইনাস। আর a স্কয়ার প্লাস b স্কয়ার গুণ করব, a ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তারপরে আমরা এই কাজটা শেষ করে ফেলবো। সেম ওয়েতে, একদম সেম ওয়েতে আমরা y এর কাজটা করব। y এর কাজটা যখন করব, আমি মনে মনে চিন্তা করব, এদেরকে আমরা খুলে দেব। এরা এতক্ষণ বস্তাবন্দি ছিল, আমরা খুলে দিলাম। এখন y এর সম্মিলিত যে পদ, এটা এখান থেকে অমিট হয়ে যাবে। এই চিহ্ন সহ এটা বাতিল, চিহ্ন সহ এটা এখানে মনে করো নাই। y এর এখানে কাজ করব সময় y এরটা নাই, আছে কি? a আর টুয়াইস b, a আছে, নিচে আছে টুয়াইস b, আর এখানে যা ছিল মাইনাসের a স্কয়ার প্লাস b স্কয়ার
আর এখানে ছিল মাইনাসের এ বি। কাজটা শুরু করেছিলাম উপর থেকে, তোমার মনে আছে নিশ্চয়ই, এই দিক থেকে শুরু করেছিলাম। এখন শুরু করব এই পাশ থেকে, এভাবে একবার ডান থেকে আবার বাম থেকে আবার ডান থেকে। প্রথমে বাম থেকে শুরু করেছিলাম, এখন ডান থেকে শুরু করব, মানে এই দিক থেকে শুরু করব। এটা তো নাই, এটা এর সাথে আসবে। গুণ করো টোয়াইস বি দ্বারা, মাইনাস চিহ্নটা থাকবে, মাইনাস টোয়াইস বি ইন্টু কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। গুণটা একটু পরে করি, একবারে করলাম না, একটা সূত্রে মাইনাস দিতে হবে, দিলাম। এখন এটা আর এটা গুণ করলে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস, এ আর এ বি গুণ করলে হয় এ স্কোয়ার বি, এই মাইনাসটা এখানে এর সাথে প্লাস হয়ে যাবে, হবে এ স্কোয়ার বি। গেল, ওটার কাজ শেষ। যখন কাজ শেষ তখন এটাকে খুলে দিব আমরা, যে আটকে দিয়েছিলাম এটাকে, এটা খুলে দেব। এখন আমাদের কনস্ট্যান্ট নিয়ে কাজ, কনস্ট্যান্ট নিয়ে কাজ করার সময় এই কনস্ট্যান্টকে বাদ দিয়ে দিতে হবে। এখানে এটা নিয়ে আমাদের কাজ করা যাবে না। কাকে নিয়ে কাজ করব? এক্স এর সহগ আর ওয়াই এর সহগ, এক্স এর সহগ আর ওয়াই এর সহগ নিয়ে কাজ করব। এক্স এর সহগ এ, ওয়াই এর সহগ 2b, এখানে ওয়াই এর সহগ বি, ওয়াই এর সহগ মাইনাস এ। আমরা আবার বাম পাশ থেকে গুণ করব, এই যে এটা থেকে, তাহলে হয় মাইনাস এ স্কোয়ার, আর একটা সূত্রের মাইনাস, এটা 2b, এটা 2b বি, তাহলে 2b স্কোয়ার হয় গুণ করলে। এই হলো আমাদের অঙ্ক। একটা অঙ্ক কথা অনেক বলতেছে, এই কারণে মনে হবে কঠিন, একটা বা দুইটা করলেই মনে হবে অঙ্ক অনেক সহজ। বা উপরে এক্স, নিচে একটু ক্যালকুলেশন আছে, করি। মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ দিয়ে গুণ করি, এ কিউব মাইনাস এ বি স্কোয়ার সমান, উপরে ওয়াই আছে, নিচে 2b দিয়ে গুণ করি, মাইনাসের 2 স্কোয়ার বি মাইনাসের 2b কিউব প্লাস এ স্কোয়ার বি। তারপরে এখানে উপরে 1 আছে, নিচে মাইনাসের এ স্কোয়ার মাইনাসের 2b স্কোয়ার। আমি একটু উপরে যাই, এখানে স্কোয়ার বি একটা, একটা আরেকটা, তাহলে হলো দুইটা, হয় মাইনাসের এ কিউব মাইনাসের 2 এ বি স্কোয়ার, উপরে এক্স, এখানে উপরে ওয়াই, নিচে 2 স্কোয়ার বি, আর এখানে প্লাসের এ স্কোয়ার বি, হলো তোমার মাইনাসের এ স্কোয়ার বি, মাইনাসের এ স্কোয়ার বি মাইনাসের 2b কিউব মাইনাসের 2b কিউব সমান, ওখানে কিছুই করার নাই, এখানে যোগ বিয়োগ হয় না, মাইনাসের এ স্কোয়ার মাইনাসের 2b স্কোয়ার। এরপরের ক্লাসে, এরপরের লাইনে উপরে এক্স হবে, নিচে কাজ করব শুধু, পরের লাইনটায় নিচে কাজ করবো, উপরে তো কিছু করি না আমরা, উপরে এক্স ওয়াই 1 লিখে রাখছি, এক্স ওয়াই 1, নিচে কাজ করবো, একটা এ কমন যায়, মাইনাস চিহ্ন বাদেই কমন নেই আমি, মাইনাস এ স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, এখান থেকে একটা বি কমন যায়, মাইনাস এ স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, এখানে ওয়াই, এখান থেকে একটা 1 কমন যায়, মাইনাস এ স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। আমরা এইটা এটা এইটা এই তিনটা থেকে একটা নিচের অংশটা বাদ দিয়ে দিলে উপরে থাকে এক্স, নিচে থাকে এ, উপরে থাকে ওয়াই, নিচে থাকে বি, এখানে থাকে 1। সাইড নোটে আমি লিখতে পারবো, সাইড নোটে লিখতে পারবো যে মাইনাসের এ স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার দ্বারা গুণ করে, গুণ করলে নিচের জিনিস বাদ দিতে গেলে গুণ করতে হয়, উপরের জিনিস বাদ দিতে গেলে ভাগ করতে হয়। তারপরে এখানে দেখো লিখবো, এখন x বাই a ইকুয়াল 1, কারণ এটার মানও এই 1, এইটার মানও a 1, তাহলে x বাই a ইকুয়াল 1 বা x ইকুয়াল a, আবার y বাই b ইকুয়াল 1 বা y ইকুয়াল b, x ইকুয়াল a, y ইকুয়াল b। লিখবো আমরা নির্ণয় সমাধান, সুতরাং নির্ণয় সমাধান x, y ইকুয়াল a, b।
তোমরা এই আর গুণন পদ্ধতিটা তোমাদের কাছে নতুন ছিল, তোমরা এই পদ্ধতিটা সম্বন্ধে ধারণা ছিল একটু কম। আমি আর গুণন পদ্ধতির কাজই তোমাদেরকে দেবো আজকে। এইগুলো করবে তোমরা আর গুণন পদ্ধতি থেকে, আর প্রতিস্থাপন অপনয়ন থেকে একটি একটি করে অঙ্ক, অষ্টম শ্রেণীর অঙ্ক ছিল এগুলো, একবার মনে করার জন্য তোমাদেরকে দিব একটি একটি করে অঙ্ক। 12.2 আর 12.1 ছক মুখস্থ করবে। আজকের ছক মুখস্থ করার প্রয়োজন হবে না, আজকের ক্লাস তুমি যদি শুনে থাকো মুখস্থ করার প্রয়োজন হবে না। তারপর আমি এটা তোমাদেরকে একটু SW হিসাবে বা বাড়ির কাজ হিসাবে দিব। 12 হোমওয়ার্ক হলো 12.1 এর ছক পড়বে ও শিখবে। 12.2 এর 3, 6, তারপরে 14, 15 করবে। এটা কষবে হবে, কষবে। এই হলো তোমাদের আজকের SW। 12.1 এর সব পড়বেও শিখবে। আমি বলেছি কিভাবে শিখতে হবে, কিভাবে মনে রাখতে হবে। 12.2 এর 3 নম্বর অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতি, 6 নম্বর অপনয়ন পদ্ধতি, 14 আর 15 হলো তোমার আর গুণন পদ্ধতি। আর গুণন পদ্ধতির অঙ্ক তোমরা একটু বেশি করে করবে, এটা তোমাদের জন্য নতুন ছিল 9-এ, আর ওগুলো 8-এ ছিল, তাই একটু ওগুলো তোমাদেরই কাজ দিয়েছি আমি। 12.1-2 নিয়ে আলোচনা আর করব না। এগুলো থেকেই তোমাদের সৃজনশীল হয়, একটু ঘুরে টুরে দেয়। অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে দেখাও যে ওই মানটা ওই সততা যাচাই করো, বলে ওই মানের সততা যাচাই করো, খ থেকে প্রাপ্ত মানের। এগুলো এইভাবেই সৃজনশীল আসে। তারপরে ওই বিন্দুটি দ্বারা সমীকরণ সিদ্ধ হয় কিনা, সামঞ্জস্যপূর্ণ কিনা, সমীকরণ জোট সামঞ্জস্যপূর্ণ কিনা, পরস্পর নির্ভরশীল কিনা, এগুলো ক নম্বরে আসে। খ নম্বরে আসে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো অথবা অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। গ নম্বরে আসে যে ক্ষয় আসবে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, গয় আবার আসবে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে ক্ষয়ে প্রাপ্ত সমীকরণের এই সমাধানের সততা যাচাই করো। এই হলো তোমার সৃজনশীল। সৃজনশীলটা ওইভাবে করে এখান থেকে, মানে সমাধান, এক কথা হলো তোমার সমাধান করতে হবে। সো সমাধান যদি তুমি করতে পারো তাহলে এখানকার সৃজনশীলটা তোমরা পেরে যাবা। আর ক নম্বর প্রশ্নটা 12.1 থেকেই আসবে। 12.1 থেকে সবসময় আসে ক নম্বরটা, 12.1 থেকেই আসবে ক নম্বর। আর খ নম্বরটা আসবে ওই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। গ নম্বর আসে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে ক্ষয়ের প্রাপ্ত সমাধানের সততা যাচাই করো। এই হলো তোমাদের 12.1 আর 2। যখন 12.3 করাবো, এখন নাই তোমাদের, 12.3 করালে আবার গড়া 3 থেকে আসে, লেখের সাহায্যে সমাধান করে সততা যাচাই করো। এইটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তোমাদের, টপিকসগুলো, এই সমাধানগুলো। 12.4-এ আবার সমীকরণ গঠন করে সমাধান আছে, ওইটাও টেনে যেয়ে করবা তোমরা। আপাতত 12.1 আর 2 করো। 12.1-এ তো কিছু নাই, আমি দেখাইলাম তোমাদের। আর 12.2-এর কটা সমাধান করলে এখান থেকে প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে। সবাই ভালো থাকো, টাইম শেষ হয়ে গেছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।